আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আমাদের শিক্ষার্থীদের জন্য একটা ব্রেকিং সংবাদ আছে। আমি প্রথমে বাংলাদেশের প্রসঙ্গ থেকে চলে যাব আমেরিকা ইরান প্রসঙ্গে, কারণ সেখানকার ব্রেকিং খবরগুলো আসতে শুরু করেছে। দর্শক যারা ইরান আমেরিকার খবর শুনতে চান তারা একটু ধৈর্য ধরে আগে বাংলাদেশের প্রসঙ্গের খবরটা শুনবেন, তারপরে আমরা ইরান প্রসঙ্গে আসব। বাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের জন্য আজকের ব্রেকিং সংবাদ, আহ শিক্ষামন্ত্রী যে পরীক্ষাটি গতকালকে বাংলাদেশে হয়ে গেছে 13 তারিখ, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা, এই তিনটি পরীক্ষা বাতিল করে পুনরায় এই পরীক্ষাটা আবার নেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। সংসদে আজকে আলম এহসানুল, আমাদের যে মিলন সাহেব আছেন, সবাই মিলন ভাবে চিনেন, তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের জামাতের একজন পার্লামেন্টারিয়ান শফিকুল ইসলাম মাসুদের যে প্রশ্নের আলোকে তিনি জানিয়েছেন যে আমাদের মন্ত্রী আলম এহসানুল হক মিলন তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারণ তিনি বলেছিলেন শিক্ষার্থীদের ফার্মের মুরগি। আমি পুরো অডিওটা শুনেছি। সেই অডিওতে তিনি তার কন্যাকেও জড়িয়ে বলেছেন এখনকার বাচ্চারা কি বলে ফার্মের মুরগির মতো। আসলে সময় চেঞ্জ করে ফেলেছে সবকিছু, এইভাবে অনেক কিছু বলা ঠিক না। কিছু শব্দ শুনতে ভালো লাগে না, সরকারকে বুঝতে হবে, কারণ এক রাজাকার শব্দের কারণে হাসিনার বিদায় ঘটেছে। কিছু শব্দ আমাদেরকে অনেক বড় বিপদে ফেলতে পারে। আসেন আমরা নিউজটাকে একবার শুনি। আমাদের শিক্ষামন্ত্রী নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেয়ার ব্যবস্থা করা যাবে। আজকে শিক্ষামন্ত্রী পার্লামেন্টে এক প্রশ্নের উত্তরে এই বিষয়গুলো জানান, এবং সে সময় আমাদের জামাতে যিনি শফিকুল ইসলাম মাসুদ তিনি বলেন, আমরা যখন বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছি তখন আমাদের সংসদের সামনে আমাদের প্রিয় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে। তিনি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন এবং তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার দাবি জানান। তখন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, এই ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকালকে যে পদার্থবিজ্ঞানের পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং অনেকেই পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি এমন অভিযোগ এসেছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যে ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসেছে এই পরীক্ষাটি নিয়ে। শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের প্রতিটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে। এক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা যখন নিতে হবে, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসেব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা, সে সময় আমরা এই পরীক্ষাটি পুনরায় নেয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো শিক্ষামন্ত্রীর এই বক্তব্যটি আমাদের শিক্ষার্থীদের মনে, আমি বলতে পারবো যে একটা বড় হতাশা দূর করেছে। এখানে কয়েকটা বিষয় আমাকে উল্লেখ করতেই হবে। আরেকটা বিষয় হলো যে যে শিক্ষকরা প্রশ্ন করেছেন পদার্থবিজ্ঞানের, সেই প্রশ্নে ত্রুটি এবং অসঙ্গতির জন্য 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। আমরা আসলে তাদের শোকজ নয়, আরো বড় কিছু আশা করি। দর্শক, যে কথাটা এখন খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আজ সারা দেশে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছে। তুমি কে আমি কে, ফার্মের মুরগি এরকম স্লোগান উঠেছে। শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় পুলিশের সাথে মারমুখী অবস্থানেও গেছে, পুলিশ ছাত্রদের উপর মারমুখী হয়েছে। আবার দেখলাম আমার পছন্দের, আমার প্রিয় ভাই ছাত্রদলের সেক্রেটারি নাসির, তিনি ছাত্রদের শান্ত করতে গেছেন এবং ছাত্রদের বলেছেন যে আমরা পূর্বের ছাত্রলীগের মতো নই যে সরকার যা বলবে তাই করব, আমরা শিক্ষার্থীদের পক্ষে আছি। আমি সরকারের কাছে একটা দাবি থাকবে, এই সময় ছাত্রদের শান্ত করতে ছাত্রদলকে পাঠাবেন না, কারণ নাসির রাকিবরা যথেষ্ট বুদ্ধিমান, তাদের সঙ্গে কিছু যায় যারা উস্কে দেয়। কারণ ছাত্রদলের কমিটির মধ্যে অনেক ছাত্রলীগ আছে, তারা কাজের এজেন্ডা বাস্তবায়ন করবে কেউ জানে না। রানিং কমিটিতে অনেক ছাত্রলীগ আছে, আমি পার্সোনালি চিনি। সাংবাদিকরা অনেক মানুষের ভেতরের খবর জানে। এই সময় ছাত্রদলকে কোনোভাবেই মাঠে নামানো ঠিক হবে না, এটা সরকার করবে। তারেক রহমানের একটি বক্তব্যে দিয়ে শান্ত হয়ে যাবে। তিনি পুরো বিষয়টা পর্যবেক্ষণে আছেন। যতটুকু শুনেছে, তিনি শিক্ষামন্ত্রীর সাথে কয়েক দফা ফোনে কথা বলেছেন এবং তাকে দ্রুত একটা সমাধানের কথা বলেছেন, কারণ আমাদের শিক্ষামন্ত্রী তিনি যেই প্রক্রিয়া ছাত্রদের কাছে ট্রলের শিকার হয়েছেন, এটা তাকে ভাঙতে হবে। 1 2 নম্বর বিষয়টা হলো
পদার্থবিজ্ঞানের প্রশ্ন ভুল, অসঙ্গতি, হার্ড প্রশ্ন করা এবং শিক্ষার্থীরা কলেজে যেসব বিষয়গুলো পড়াশোনা করেনি, যে সূত্র নিয়ে তাদের অঙ্কের খেলাগুলো আছে, মারপ্যাচ আছে, অনেকেই তার কলেজ জীবনে শিক্ষকরা তাদেরকে পড়ায় নাই। আবার অনেকে ট্রল করছেন যারা পড়বে না তারা এখন রাজপথে কেন। যারা সায়েন্সে পড়েন তারা বিষয়টা ভালো করে বোঝেন। আবার যারা এই কমেন্টগুলো করছেন এরা অধিকাংশই লেখাপড়ার লোক নন, এরা পলিটিক্সের লোক। আবার অনেকেই বলছেন প্রশ্ন ভালো হয়েছে, এরা সাজানো লোক, আমরা বুঝতে পারছি। বাংলাদেশে কে কতটুকু মেধাবী, কে কতটুকু ভালো 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 কলেজের পোলাপান কান্না করে হল থেকে বেরিয়ে গেছে, সেখানে কিছু সাজানো নাটক বন্ধ করেন। 1, 2, 3 নাম্বার হলো সরকার দ্রুত সময় সিদ্ধান্তটা নিয়েছে, খুব ভালো হয়েছে। আমার প্রশ্ন থাকবে শিক্ষামন্ত্রীর কাছে, আপনাকে যারা বিপদে ফেলেছে, যারা এই প্রশ্নগুলো করেছে, শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের যেসব ব্যক্তিরা বসে আছে, যারা সরকারকে বিপদে ফেলতে চায়, তাদেরকে দ্রুত শনাক্ত করেন, দ্রুত এই স্পর্শকাতর জায়গা থেকে বের করে আনেন। শিক্ষার্থীরা খুব মারাত্মক বিষয়, এটা স্পর্শকাতর জায়গা। বিএনপি জামাত 15 বছর চেষ্টা করে আওয়ামী লীগের একটা পশম ছিঁড়তে পারে নাই। শিক্ষার্থীরা হাসিনাকে দেশ ছাড়া করেছে, এটা ভুলবেন না। ছাত্রদলকে মাঠে নামিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করবেন না, হিতে বিপরীত হবে। ভালো করে খেয়াল রাখবেন, কারণ ছাত্রদল বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় নির্বাচনে, সংসদ নির্বাচনে জিততে পারে নাই। ছাত্রলীগ এবং ছাত্রদলের প্রতি সাধারণ শিক্ষার্থীদের নজরটা সুনয়, কুনজর, তাদের প্রতি ভালোবাসাটা কম। সারা দেশে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যা কিছু করে, এই দায়গুলো বিএনপিকে নিতে হয়, তাই এদেরকে মাঠে নামাবেন না। 4, যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে দ্রুত মিডিয়ার মাধ্যমে প্রচার করুন যে পরীক্ষাগুলো আবার নেওয়া হবে, ছাত্ররা ঘরে ফিরে যাক, তাদেরকে মাঠে নামানো যাবে না। কারণ যে কোনো সময় ফলস ফ্ল্যাগ অপারেশন, বুঝতে পারছেন তো, ছাত্রদের মধ্যে আওয়ামী লীগ তাদের এজেন্টটা দিয়ে বা দিল্লি তাদের এজেন্ট নামিয়ে কোনো বড় রকম একটা অ্যাটাক চালাতে পারে। 2-4 জন ছাত্রের জীবন চলে গেলেই আক্রমণের ফলে পুরো দেশ আগুন জ্বলে যাবে, পুরো দায় বিএনপিকে নিতে হবে। শিক্ষার্থীদের বলবো, সরকার দাবি অধিকাংশ মেনে নিচ্ছে বা মেনে নিয়েছে, আপনারা ঘরে ফিরে যান, আপনারা ঘরে ফিরে যান। কোনো মা, কোনো পিতা তার সন্তানকে এখন রাস্তায় রাখবেন না, এটা খুবই বিপজ্জনক ব্যাপার। কারণ আওয়ামী লীগ আপনার সন্তানকে টার্গেট করে বিএনপিকে বড় বিপদে ফেলতে পারে। এবং বিএনপিকে বলবো, পুলিশ লাগাবেন না, পুলিশ, ছাত্রদল বা সরকারি কোনো বাহিনী লাগাবেন না। নিরাপত্তার জন্য পুলিশ ছাত্রদের বেষ্টনী দিয়ে রাখবে, কিন্তু গায়ে টাচ করবে না। এগুলো হিতে বিপরীত হবে, কারণ সরকার ছাত্রদের অধিকাংশ দাবি মেনে নিচ্ছে। সো এই আন্দোলন আর চলবে না। যারা আন্দোলন করবে তাদেরকে আমরা শনাক্ত করব, যে আন্দোলন কারা অযৌক্তিক দাবি নিয়ে যদি আন্দোলন হয় সেটা আমরা মানব না। যদি সরকার এই পরীক্ষাটা, যে পরীক্ষাগুলো হয়েছে ছাত্ররা ভালো দিতে পারেনি বন্যার পানি বা বৃষ্টির পানির কারণে, সেই পরীক্ষাগুলো যদি সরকার আবার নিচ্ছেই, যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আর কোনো সমস্যা থাকছে না। যেসব অঞ্চলে পানিবন্দী সেই সব অঞ্চলের ক্ষেত্রে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে। কোনো শিক্ষার্থী যেন কষ্ট করে হলে গিয়ে পরীক্ষা দিতে না হয়, তাকে যেন ভোগান্তি পেরুতে না হয়, এই ব্যাপারটা সরকার সিদ্ধান্ত দ্রুত নেবে এবং গণমাধ্যমে দ্রুত জানিয়ে দেবে। সো আমাদের দাবি থাকবে, এই একটি ঘটনা দিয়ে সরকার যেন বুঝতে পারে সরকারের রন্ধে রন্ধে আওয়ামী লীগের লোক বসে আছে, কারা এই ভুল প্রশ্ন করেছেন, কারা পানিবন্দী অবস্থায় সরকারকে শিডিউল পরিবর্তনে বাধা দিয়েছে। কারণ এই কাজগুলো শিক্ষামন্ত্রী করে না, এগুলো করে বোর্ড। এই বোর্ডের কোন কোন কর্মকর্তারা শিক্ষামন্ত্রীকে এভাবে বিপদে ফেলেছেন তিনি হয়তোবা জানেন, তাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একটা দেশের মন্ত্রী সবকিছু করে দেয় না, কিন্তু মন্ত্রীকে সব দায়িত্ব নিতে হয়, যেমন শেখ হাসিনা সকল দায়িত্ব নিয়েছে। সো আমাদের মিলন ভাইকেও নিতে হবে, কিন্তু তিনি যাদেরকে, তার যে টিমের মধ্যে যারা রয়েছেন ফ্যাসিস্টদের দোসর, তাদেরকে যদি না চেনেন, সরকারের এখনো গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের লোক বসে আছে, পুলিশের মধ্যে আছে, আমলার মধ্যে আছে, শিক্ষা বোর্ডের মধ্যে আছে, নানান জায়গায় বসে আছে। কারণ সরকারকে বিপদে ফেলতে পলাতক হাসিনা গ্রুপ বড় বড় প্ল্যান করছে। সরকার এই ব্যাপারগুলোতে যেন সজাগ থাকে, এটি একদম ক্লিয়ার স্পষ্ট বার্তা। আরেকটি কথা বলছি, অভিভাবকদের, আপনাদের সন্তানদের ব্যাপারে খবর রাখবেন। আন্দোলন অধিকার আদায়ের জন্য আন্দোলন অবশ্যই করতে পারে, তাদের নিরাপত্তা চিন্তা করবেন। পুলিশ বাহিনীকে, এজেন্সিকে বলবো, ছাত্রদের উপর যেন বড় কোনো হামলা অদৃশ্য থেকে কেউ করতে না পারে। এজেন্সির ভেতরেও কিন্তু হাসিনার লোক আছে, আমাদের এই এজেন্সিগুলো আছে গোয়েন্দা বাহিনীর, তাদের মধ্যেও তাদের লোক আছে, তারা
বোমা হামলা থেকে শুরু করে বিভিন্ন রকম অঘটন ঘটাতে পারে, যেটাকে বড় আন্দোলনের রূপ দেওয়ার জন্য প্রয়োজন হতে পারে। এগুলো যেন না ঘটে। দর্শক, চলে আসছি ইরান আমেরিকা প্রসঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটি বক্তব্যে বলে ফেলেছেন তিনি ইরানে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক করেছেন। ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আমেরিকা ইরানের মধ্যে ম্যাসিভ আকারে, ভয়ঙ্কর আকারে অ্যাটাক চালাচ্ছে। ইরানের ড্রোন স্টোরেজ টার্গেট করছে, ড্রোন লঞ্চার টার্গেট করছে, সামরিক স্থাপনা টার্গেট করছে, মিসাইল স্টোরেজ টার্গেট করছে, যেখান থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয় সেগুলো টার্গেট করছে, রাডার সিস্টেম টার্গেট করছে, প্রতিরক্ষা টার্গেট মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে টার্গেট করছে, এবং একটার পর একটা সিরিজ অ্যাটাক ইরানের মধ্যে চলছেই আমেরিকার পক্ষ থেকে। এবং আজকের যে লেটেস্ট খবর সেখানে বলা হচ্ছে যে হরমুজ ঘিরে বা হরমুজকে ইরান যেখান থেকে কন্ট্রোল করে সেই কন্ট্রোল জোনগুলোকে একটার পর একটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা। ইরান তার সর্বোচ্চ দিয়ে প্রতিরক্ষার ব্যবস্থা করছে, এবং এখন পর্যন্ত হরমুজের দুই পক্ষের লড়াই কিন্তু প্রাণঘাতী লড়াই কিন্তু চলছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের উপর আরো হামলা চালাবে এবং এই নির্দেশনা ইতিমধ্যে চলে এসছে। এবং ইরানের গণমাধ্যম বলছে বুশহর, বন্দর আব্বাস এবং মাহশাহর এবং এবং আবাদান শহরে ব্যাপক অ্যাটাক চালিয়েছে আমেরিকা। ইরান দাবি করছে তারা কুয়েত, বাহরাইন ও জর্দানে অবস্থিত মার্কিন স্থাপনা এবং হরমুজ প্রণালীতে দুটো তেলবাহী সুপার ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। পাশাপাশি ইরান বলছে তারা বাহরাইনে মার্কিন ঘাঁটিকে মোটামুটি গুড়িয়ে দিয়েছে, সেটা অনেক বড় একটা ঘাঁটি, কয়েকটা অংশকে গুড়িয়ে দিয়েছে। কুয়েতে ব্যাপক অ্যাটাক করেছে, সেখানে মার্কিন ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে মার্কিন কয়েকটি সিস্টেম, তাদের যে ড্রোন স্টোরেজ গুলো সেখানে অ্যাটাক করেছে, মিসাইল স্টোরেজে অ্যাটাক করেছে, এবং তাদের যে ফুয়েল স্টেশন মানে যেখান থেকে ফুয়েল সংগ্রহ করে রাখে তারা সেই ফুয়েল স্টেশন অ্যাটাক করেছে। অর্থাৎ আমেরিকাকেও মোটামুটি নাড়িয়ে ছেড়েছে ইরান আজকের আক্রমণে। এবং তারা বলছে বাহরাইন ও জর্দানেও তারা ব্যাপক অ্যাটাক করেছে। জর্দানে মার্কিন ঘাঁটির বেশ কিছু খবর আসছে যে সেখানে তাদের গুরুত্বপূর্ণ সেনাদের একটি ভবন আছে, সেই ভবনটা উড়িয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে অনেক মার্কিন সেনা ওপারে গেছে। তো এই দুই পক্ষের হামলা এত তীব্র হচ্ছে, দিন যত যাচ্ছে তত তীব্র হচ্ছে, দুই পক্ষ ভয়াবহ আক্রমণে জড়িয়ে পড়েছে এবং কেউ কাউকে ছাড় দিচ্ছে না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। তো এই পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজে 20% টোল নিজে নেবে এমন ঘোষণার পর ইরান আরো ক্ষেপে গেছে, এবং ইরান এখন এটাকে জীবন মরণ লড়াই হিসেবে বেছে নিয়েছে। এক বাক্যে বলা যেতে পারে ইরান এবং আমেরিকা বা ইসরায়েল এই যুদ্ধে কেউ কাউকে আর ছাড় দিতে নারাজ। আমেরিকা বলছে আমরা ইরানে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক চালিয়েছি, তার মানে এই যে ইরানে আক্রমণ হয়েছে এর মধ্যে একটা নিউক্লিয়ার অ্যাটাক ছিল, ছোট মাত্রায় ধরলাম, কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক তার মানে ইরানের কতগুলো মানুষ প্রাণ হারাতে পারে, যে বিষয়গুলো হয়তো ইরান জাতির সামনে আনছে না বা সামনে আনবে, অথবা ট্রাম্প এটা সত্য না মিথ্যা বলছে সেটা ইরানের বক্তব্যের পর আমরা বুঝতে পারবো। তার মানে ইরান এখন নিউক্লিয়ার অ্যাটাকের পরও যখন ভয় পায়নি, তার মানে ইরানকে আমেরিকা দমাতে পারবে না। ইরান এখন ডু ডাই ম্যাচ খেলছে, ইরানের সামনে পথ একটাই খোলা, হয় মরো নতুবা মারো। সহজ বাক্যে এক বাক্যে কথাটি বলা যেতে পারে, ইরানের সামনে আর কোনো পথ এখন খোলা নেই। দর্শক, তাছাড়া আরো বেশ কিছু তথ্য আসছে এরকম যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের IRGC তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে আমেরিকাকে মোকাবেলার জন্য। তারা বলছে যুক্তরাষ্ট্র একটি অবৈধ পথ দিয়ে হরমুজ প্রণালীতে যান চলাচল নিরাপত্তার নাম করে যে টোল ঘোষণা করেছে এটা তাদের দিবা স্বপ্ন, কখনো তারা এটি বাস্তবায়ন হতে দেবে না। পাশাপাশি ইরান এটিও বলছে গালফের যে দেশগুলো ইরানে আক্রমণে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে ইরানের নেক্সট টার্গেট তারা হবে। ইতিমধ্যে 6টি দেশকে ইরান টার্গেট করে ফেলেছে এই দ্বিতীয় ফেজে এসে। এবং ইরানের সশস্ত্র বাহিনী আমেরিকানদের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে, যে তারা বলছেন যে আমেরিকানরা বারবারই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং প্রতারণা করেছে ইরানের সঙ্গে। ইরান এই ব্যাপারে কোনোভাবেই আর ছাড় দিতে নারাজ। অন্যদিকে ইউকে হঠাৎ করে ইরানের IRGC কে সন্ত্রাসী তকমা দিয়েছে। IRGC কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ইরান।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক আইনি নীতির পরিপন্থী বলে নিন্দা জানিয়েছে ইরান। ব্রিটিশ সরকার কর্তৃক আইআরজিসি কে তালিকাভুক্ত করা একটি অন্যায় ও দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ, যা রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব, সমতা এবং দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিসহ আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মগুলোর লঙ্ঘন। আইআরজিসি যারা ইরানকে রক্ষায় কাজ করছে, ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, তাদেরকে বলছে তারা সন্ত্রাসী সংগঠন, কিন্তু যারা ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারলো তারা সন্ত্রাসী না। যারা ইরানের ভেতরে একটি আক্রমণে স্কুলের 200 মানুষ মেরে দিল, যার মধ্যে 168 জন কোমলমতি শিক্ষার্থী ছিল, ছোট বাচ্চা, ফুলের মতো বাচ্চা, পৃথিবীর কোনো মানবাধিকার সংগঠন, জাতিসংঘ চোখে দেখলো না। এই সভ্যতাগুলো তারা পুরো পৃথিবীতে প্রচার করে। আমরা সেই প্রচারগুলো দেখি আর আমাদের উচ্চ শিক্ষার জন্য সেই দেশগুলোতে গিয়ে আমরা সভ্যতা অর্জন করে আবার দেশে এসে আরো বড় অসভ্য হই। ইরান এবং আমেরিকার মধ্যে এখন যে ফেজে খেলা চলছে, এটা নিউক্লিয়ার অ্যাটাকের দিকে যাবে। মার্কিন গণমাধ্যম বলছে, যদি ইরানের আক্রমণে ট্রাম্পের কিছু ঘটে, সেক্ষেত্রে নেক্সট প্রেসিডেন্ট হবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, এমন তথ্য মার্কিন গণমাধ্যম প্রচার করছে, যে ট্রাম্পের কিছু হলে আমেরিকা ইরানের উপর নিউক্লিয়ার অ্যাটাক চালাবে। আমেরিকার এত খাউস কেন নিউক্লিয়ার অ্যাটাক চালাবার? আমার মনে হয় ইরানের উচিত এই মুহূর্তে তাদের নিউক্লিয়ার পরীক্ষাটা চালানো। আমার ধারণা তারা বানিয়ে রেখেছে, এটা আমি বিশ্বাস করি। যদি বানিয়ে ফেলে একটা পরীক্ষা চালানো, কারণ ইতিমধ্যে ইরানে আমেরিকার ট্রাম্পের বক্তব্য অনুসারে তারা নিউক্লিয়ার অ্যাটাক করেছে। যে যুদ্ধ চলছে এর মধ্যে সীমিত আকারে, হয়তো বড় না, কোনো নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করেছে। ইরান অনেক জিনিস হজম করছে। দুটো প্রশ্ন তৈরি হয় না, যে ইরান এত বড় খবরটিকে হজম করলো কেন? 2, এই নিউক্লিয়ার অ্যাটাকের পরও ইরান ভয় পেল না কেন? তার মানে আমেরিকা এখন বুঝতে পারছে ইরানকে আর ভয় দেখানো যাবে না। কিন্তু হরমুজ নিয়ে এই আক্রমণ এখন তীব্র হচ্ছে, বড় মাত্রায় চলে যাচ্ছে। এটাকে যদি এখন বন্ধ করা না যায়, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। যখন আমেরিকা বলছে হরমুজ থেকে তারা টোল আদায় করবে, আমার নদী টোল আদায় করবে আরেকজন 10,000 মাইল দূর থেকে এসে। কি অদ্ভুত না শক্তির, মানে কি বলবো, যে শক্তির যে আস্ফালন, সেটা বোঝা যাচ্ছে কিরকম। ইরান বলছে আমার জলরাশি থেকে তুমি টোল নিবা আমি বেঁচে থাকতে, ওকে, তুমি কি করতে চাও করো, আমি আছি তোমার সামনে, দেখি। চীন রাশিয়া বলে দিয়েছে মগের মুল্লুক, ইরানের জলরাশিতে তোমাকে আমি টোল দিব, আসো তুমি টোল নাও আমার কাছ থেকে। এবার মাঠে নামছে কে? চীন, রাশিয়া। এই দুটো দেশ যদি এক হয়ে যায়, আর হরমুজ থেকে প্রায় 80-90% ইরানের তেলটা নেয় কে? চীন। তো চীন হলো ইরানের সবচেয়ে বড় ক্রেতা। চীন বলছে আমেরিকাকে, তুমি হরমুজ থেকে 20% টোল নিবে আমার কাছ থেকে, আমি তোমাকে দিব টোল। এত সহজ? তার মানে এই দুটো দেশ ইরানকে আরো বেশি সহযোগিতা করবে আমেরিকাকে গালফ থেকে খেদানোর জন্য। এখন আমেরিকা এই যুদ্ধে যদি চলে যায়, আমেরিকার সুপার পাওয়ারের পতন। ইরান যদি আমেরিকার কাছে নতি স্বীকার করে, পুরো ইরান আমেরিকার দখল। কারণ আমেরিকা বলেছে আমরা ওদের গ্যাস নিব, তেল নিব, ওদের স্বর্ণ নেব, ওদের যা যা আছে সব নেব। এখন ইরানকে আর আমেরিকাকে, ইরানকে বেঁচে থাকার লড়াইটা করতে হবে। বেঁচে থাকার লড়াইটা হয় সবচেয়ে শক্তিশালী। যখন জুলাইতে আন্দোলন হচ্ছিল, শিক্ষার্থীরা বুঝে গেছে যে আমরা যদি আন্দোলনটা বন্ধ করে দিই, হাসিনা একটাকে বাঁচতে দেবে না। হাসিনা যে পরিমাণ দানবীয় নারী, আন্দোলনের পর পুলিশ দিয়ে প্রতিটি বাসা থেকে তুলে এনে এনে একটাকে একটা করে জবাই করবে। কারণ সিরিজ যে 2000 মানুষকে মারতে পারে, 40,000কে অন্ধ, পঙ্গু, ল্যাংরা, খোড়া বানাতে পারে, যেই সরকার তার দেশের শিক্ষার্থীদের, তার দেশের নাগরিকদের এই প্রকাশ্যে মারতে পারে, আন্দোলন যদি হাসিনা দমাতে পারে, বাংলাদেশে আর কখনো আন্দোলন সফল হবে না। এত প্রাণের বিনিময়ে যদি হাসিনার কিছু না হয়, এই দেশ আজীবনের জন্য দিল্লির সিলমোহরের নিচে পড়ে যাবে। শিক্ষার্থীরা এই বিষয়টি বুঝতে পেরেছে, জনতা বুঝতে পেরেছে। তারা জীবন দেওয়ার জন্য যখন নেমেছে, একটা সময় হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তার মানে ডু ডাই ম্যাচ খেলেছে শিক্ষার্থীরা বা ছাত্র জনতা। ইরান এই ম্যাচটি খেলছে এখন। আমেরিকাকে কিন্তু ইরানও মারছে, কিন্তু ইরান মরছে, কিন্তু ইরান মারছে।
ইরান মার খেয়ে ঘরে বসে থাকছে না। আমেরিকা যে পরিমাণ ক্ষতি করছে ইরানের, ইরান আমেরিকার তার কম ক্ষতি করেনি। আমেরিকার মিসাইল ফুরিয়ে আসছে। আজ সারাদিন যে খবরগুলো পেয়েছি, আমেরিকার গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোর মোটামুটি গুড়িয়ে উড়িয়ে ছড়িয়ে দিয়েছে। তাদের বেসগুলো জ্বলছে, তাদের ড্রোন স্টোরেজ পুড়িয়ে দিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা প্যাট্রিয়ট একটা দাম সেই রকম দাম মনে করেন গুলিয়ে দিচ্ছে। আরব দেশগুলোর মধ্যে একটার পর একটা মিসাইলের ড্রোন হিট করছে, পুরো দেশের মধ্যে সাইরেন বাজছে। আমেরিকা ইরানকে ছাড় দিচ্ছে না। দুই পক্ষ সমান্তরে লড়াই চালিয়ে যাচ্ছে। ভয়াবহ এক লড়াই চলছে এখন দু দেশের মধ্যে। দর্শক, আজকে রাতে যদি আরো বড় বড় খবর আসে, চেষ্টা করবো 12টা বাজুক আর 1টা বাজুক আপনাদের খবর দেওয়ার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।